দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম। আগস্ট বিপ্লবের পর এখনই উপযুক্ত সময় রাজনৈতিক দলগুলোর নেতাদের নিজেদের বসে আত্মশুদ্ধি, আত্মসমালোচনা, আত্মোপলব্ধি করার। আমরা যদি আমাদের দেশের স্বাধীনতার পূর্ব থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলগুলার কার্যক্রম, তাদের ভূমিকা নিয়ে আলোচনা করি, তাহলে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড, কর্মপদ্ধতি, তাদের জনপ্রিয়তাহীনতার কারণ অনেক জায়গায় আমরা খুঁজে পাব। সর্বপ্রথম আসি আমরা এদেশের পুরাতন রাজনৈতিক দল বলে আমরা যাদের সম্বোধন করি, বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটি স্বাধীনতার পূর্বে এদেশের মানুষের নিরঙ্কুশ সমর্থন পেয়েছিল, যার ফলশ্রুতিতে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পেলাম আমরা। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই দলের আহ্বানে। স্বাধীনতার পর এই দলটি কোনোভাবেই, কোনো অবস্থায় আর কখনোই এদেশের মানুষের মনের সেই আস্থার জায়গা নিরঙ্কুশভাবে কেড়ে নিতে পারে নাই, মনকে জয় করতে পারে নাই। বরং তারা যে গণতন্ত্রের কথা বলে, যে সাম্যের কথা বলে, গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার আগে মানুষকে বোঝানো হয়েছিল দুঃখী মানুষেরা দুঃখ থাকবে না, স্বাধীনতার পর সর্বপ্রথমেই বাকশাল গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের গলা টিপে ধরেন, গণতন্ত্রকে হত্যা করেন। এই অবস্থার মধ্যে তাদের শাসন একদলীয় শাসন শুধু নয়, নির্বিচারে মানুষের উপরে অত্যাচার, অবিচারের ইতিহাসও আছে, হত্যার ইতিহাস আছে। মানুষকে বিনা বিচারে কষ্টেও ক্লেশের মধ্যে রাখা, গ্রেপ্তার করা। শুধু তাই না, মানুষ শুধুমাত্র মনে করত বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আর সাধারণ মানুষ এদেশের কেউ না। এভাবেই শেখ মুজিবুর রহমান সাহেব টার্গেটে পরিণত হলেন। 15ই আগস্ট নৃশংসভাবে সপরিবারে তিনি নিহত হলেন। ঠিক তার পরবর্তীতে দেখা যায় বিএনপি দলটি ধর্ম এবং জাতীয়তাবাদ দুটার সংমিশ্রণে এদেশের মানুষের মনে অবস্থান গ্রহণ করতে পেরেছে। বিএনপি দলে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কথা, ক্ষমতা প্রয়োগ সবকিছু দিয়েই বুঝাতে পেরেছিলেন যে মানুষের চাহিদা এই দলটি বুঝতে পেরেছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সেনাবাহিনীর অত্যন্ত সুশৃঙ্খল এবং শৃঙ্খলার প্রতি কঠোর মনোভাবের একজন জেনারেল হিসেবে খ্যাত ছিলেন। রাজনীতির অঙ্গনেও তিনি তার মন্ত্রীদের, তার এমপিদের কখনোই অযাচিতভাবে ক্ষমতা অপপ্রয়োগের সুযোগ দেননি। সেটাই বিএনপির জন্য একটা মূলধন হয়ে থাকলো। এই দলটি জনপ্রিয়তা পেতে থাকলো একটার পর একটা। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও তিনি চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়ার কথা বললে একটা কথা বলতে হয়, তার সবচাইতে বড় অস্ত্র ছিল তিনি অযাচিত অপ্রয়োজনীয় কথা কখনোই বলেন না, বেফাস কথা কখনো বলেন না। এটাই ওনার সবচাইতে বড় মেধা। এই দলটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে গেছে। আর বহির্দেশের কোথাও
গোলামি করবেন এমন কোনো ইঙ্গিত এদেশের মানুষ তাদের কার্যক্রমে পায় নাই। এখন আসা যাক সাম্প্রতিককালে শেখ হাসিনা যেভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হলেন, তাকে দেশ থেকে পালিয়ে যেতে দেশের জনগণ, ছাত্র সকলে মিলে বাধ্য করেছে দেশ থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে যাওয়ার জন্য। এই অবস্থার মধ্যে তিনি ভারতে অবস্থান করছেন। ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি দেশে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সেই ধরনের কথা কাজ তিনি করছেন। তার টেলিফোন আলাপ যদি সত্যই হয়ে থাকে, যা ফাঁস হচ্ছে তা অত্যন্ত নেক্কারজনক। যিনি এতটি বছর একটা দলের প্রধান, একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি করে এ ধরনের কর্ম, এ ধরনের ষড়যন্ত্র করতে পারেন? হতে পারে কেউ ক্ষমতাচ্যুত হতেই পারে। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিলেন, বেগম খালেদা জিয়াও ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তিনি এদেশেই ছিলেন, এরশাদ সাহেব দেশে ছিলেন, জেল খেটেছেন, তারা আইন মোকাবেলা করেছেন, আইনি লড়াই করেছেন, এদেশের মানুষের প্রতি আস্থা রেখেছেন। কিন্তু তারা তো কখনো জেলখানায় বসেও তো ষড়যন্ত্র করে নাই। এদেশের কোনো মানুষ বলতে পারবে না যে যারা ক্ষমতাচ্যুত হয়েছিল, এই দুই দলের প্রধানের কথা বললাম, তারা কেউ ষড়যন্ত্র করেছে। তো আজকে শেখ হাসিনা যা করছে তা এদেশের মানুষকে সত্যি ভাবিয়ে তুলেছে। মানুষকে ভাবতে হচ্ছে, শেখ হাসিনা কি সত্যি লেন্দুক দর্জির চরিত্রের মতোই আরেকটি দ্বিতীয় সংস্করণ ভারত সৃষ্টি করেছিল বাংলাদেশে? দুটি টার্গেট এদেশের মানুষ অত্যন্ত নির্মমভাবে প্রত্যাখ্যান করেছে। সেগুলো শেখ মুজিবুর রহমানকে প্রত্যাখ্যান করলো, শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করলো। এই দলটির এখন উচিত কি কারণে, কার কারণে, কোন ভুলের জন্য আজ অনেক নিরীহ আওয়ামী লীগার আছে যারা প্রাণ দিয়ে খেসারত দিচ্ছে, কেন তাদের এই খেসারত দিতে হবে? সকল লোক যে আওয়ামী লীগের খারাপ সে কথা নয়, অনেক ভালো রাজনীতিবিদ ছিল, তারা কথা বলতে পারে নাই। সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা। স্বৈরাচারীর এমন এক পর্যায়ে তিনি উঠেছিলেন, তার আশেপাশে নিজ পরিবারের আত্মীয় আর ছাত্রলীগ পরিচিতি যাদের ছিল তাদের ক্ষমতায়ন করে, পদায়ন করে এমন একটা অবস্থানে তিনি বসেছিলেন যে প্রকৃত ঘটনা, প্রকৃত সত্য অনেক সময় তার কানে যেত না, গেলেও তিনি ক্ষমতার দম্বে এমনই বিভোর ছিলেন, তিনি মনে করতেন যে কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারবে না, আমি যেভাবে সাজিয়েছি আমার লোক, আমাকে তারা রক্ষা করতে পারবে। কিন্তু অন্যায় তো অন্যায়। এখন একটু পর্যালোচনা করি আমরা পিছন থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা হারার পরে, নিহত হওয়ার পরে তার দলের সিনিয়র নেতারাই সমালোচনা করেছিল। তারাই বলেছিল যে বাকশাল করতে আমরা বারণ করেছিলাম, তিনি সে কথা মানেন নাই। তিনি এতই ক্ষমতা লিপ্সু ছিলেন যে সর্বময় ক্ষমতা তার হাতেই রাখতে চেয়েছিলেন, তাই গণতন্ত্রকে হত্যা করেছেন। এমনও নেতারা বলেছেন যে আপনি সারা জীবন গণতন্ত্রের কথা বলেছেন, আজকে আপনি গণতন্ত্র হত্যা করবেন না, কিন্তু তিনি কারোর কথায় কর্ণে নেন নাই। ঠিক একইভাবে আজ দেখুন শেখ হাসিনা ওই গণতন্ত্রকে কিভাবে হত্যা করেছে, নির্বাচনগুলা কিভাবে নিজের মতো করে কি নাটক সাজিয়ে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে। শুধু তাই নাই, বঙ্গবন্ধু আর তার কন্যা শেখ হাসিনার মধ্যে কত মিল। তিনি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারলেন না, তিনি প্রালালী রক্ষী বাহিনী সৃষ্টি করলেন।
যারা শেখ মুজিবুর রহমানের নামে শপথ নিলেন, তাদের কর্মকাণ্ড নিয়ে দেশে এখনো মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক রোষ আছে। আর শেখ হাসিনা কি করলেন? পুলিশকে প্যারালাল রক্ষী বাহিনী তৈরি করলেন। তারা মানুষের উপরে এত অত্যাচার, এত জুলুম, এত নিপীড়ন করেছে, মানুষ পুলিশের উপরে ঘৃণা ভরে তাকাতো। এমনকি পুলিশের একজন ধিক্কৃত অফিসার ছিলেন আসাদ, তিনি এক সবার মধ্যে বললেন, সরকার তো আমরা পুলিশ বানিয়েছি, কি করে একজন পুলিশের কর্তা এমন নিম্ন কথা, দায়িত্বহীন কথা বলতে পারে যে দেশের জনগণ সরকার বানায় নাই, সরকার বানিয়েছে পুলিশ। এ কি হতে পারে? এই যদি হয়, তার কোনো প্রতিবাদ শেখ হাসিনাও করে নাই, তার সরকারের কেউ করে নাই। আর এই পুলিশ এমনই ভাবে দেশের মানুষের উপরে অত্যাচার বাড়িয়ে দিল। মিথ্যা মামলা, গায়েবী মামলা, বাড়ির থেকে ধরে নিয়ে জেলে ঢুকানো, গুলি করে হত্যা করা, বিভিন্নভাবে যে যেভাবে পেরেছে দুহাতে তারা টাকা পয়সা কামাই করেছে। পুলিশ সদস্যদের আর্থিক অবস্থা এখনো নির্ণয় করলে বোঝা যাবে যে আকণ্ঠ নিমজ্জিত ছিল কিভাবে তারা দুর্নীতি আর ঘুষের মধ্যে। সবকিছু দায় দায়িত্ব শেখ হাসিনার। এখন অনেক প্রবীণ আওয়ামী লীগেরা বলছেন, রাজনীতি তো করতে পারি নাই, কথা বলতে পারি নাই। দেশীয় কিছু লোক আর নেত্রীর কাছে চাটুকাররা এমন ভাবে বেষ্টিত ছিল, কয়েকজনকে ছাড়া উনি বাইরের কারোর কথা শুনতে চাইতেন না। আর কারোর কথা বলা তো দূরের কথা, নিজের পথ থাকবে কিনা সেই চিন্তাই করতাম। শুধু উনি যাতে খুশি হয়, যা শুনতে চায় তাই বলা হতো, যাতে খুশি হয় সেই খুশি করার চেষ্টা করা হয়েছে, রাজনীতি করা হয়নি। যে কারণে দেশের মানুষের উপরে এত অত্যাচার হচ্ছে, এত অনাচার হচ্ছে, পুলিশ এত জুলুম করছে, এত হত্যা করছে, বিরোধী দলের উপরে এত অত্যাচার হচ্ছে, তাদেরকে রাজনৈতিক স্পেস দেওয়া উচিত, এ সমস্ত কথা আমরা ঠিক মতো বলতে পারি নাই। আজকের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনাই দায়ী। তারা নির্দ্বিধায় বলছে যে আগে তো কথা বলতে পারে নাই। আর দুর্নীতি, তিনি বলতেন আমার কোনো সম্পত্তি নেই ঢাকা শহরে, অথচ সবে মাত্র পাওয়া গেল 60 কাঠা প্লট রাজুকে ঘেরাও করে রেখেছে তা, সে আর তার পরিবার। বছরে 16 বিলিয়ন ডলার কিভাবে তার পরিবার, শেখ হাসিনা, শেখ রায়না, জয়, পুতুল, তার গোটা পরিবার এদেশ থেকে নিয়েছে, শ্বেতপত্রে তার উল্লেখ করা হয়েছে। এই অবস্থার মধ্যে এখনই একটা সময়, দেশে তো রাজনৈতিক শূন্যতা থাকবে না। আওয়ামী লীগ মাঠে নাই, শুধু বিএনপি আছে, কিন্তু তার তো একটা প্রতিপক্ষ থাকার দরকার, প্রতিযোগী থাকার দরকার। তা না হলে রাজনৈতিক শূন্যতা থাকলে অন্য একটা দল এককভাবে যদি শাসন করতে থাকে, তাদের মধ্যেও দুর্নীতি আর স্বৈরাচারী মনোভাব চলে আসে। দেশের মানুষ চায় যে আর একটা প্রতিযোগী দল বিএনপির পাশাপাশি থাকুক। আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, তা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা এখনো দেখা যায় নাই। আত্মোপলব্ধির কোনো ইঙ্গিত, কোনো ইশারা আমরা আজও দেখতে পাই নাই। এত অন্যায়, এত হত্যা, এত রক্ত, এত কষ্ট, এত মানুষের উপরে নিপীড়ন চালানো হয়েছে, একবারও ক্ষমা চায় নাই দেশের মানুষের কাছে জোড়হাত করে। ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ে, 77 সালে ইন্দিরা গান্ধী ভারতে যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, তিনি প্রথম মামলা থেকে রেহাই পাওয়ার পর বড় জনসভায় বলেছিলেন,
গলতি হো গা, মাফি মাঙ্গে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। ভারতবাসী তাকে ক্ষমা করে দিয়েছিল। দুর্ভাগ্য হলো শেখ হাসিনার মনটা অত বড় হয় নাই। তিনি তো কখনো রাজনীতিক ছিলেন না, তিনি প্রকৃতপক্ষে ক্ষমতার উপরেই অধিষ্ঠিত ছিলেন, যে কারণে তিনি ক্ষমা চাওয়ার মতো অত বড় মন নিয়ে জনগণের কাছে আবেদন রাখতে পারেন নাই। তিনি কোনোভাবেই দেশের মানুষকে বোঝার চেষ্টা করেন নাই। আর দেশের মানুষ সত্যি বুঝতে পেরেছে, তাদের পলিসি মুখে গণতন্ত্র বলতো, কিন্তু কর্মে ছিল তারা স্বৈরাচারী। কোনোভাবেই দেশের সামগ্রিক মঙ্গল চান নাই, বরং ভারতের সাথে তারা হাত মিলিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায়, দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তারা ভারতকে সুযোগ সুবিধা দিয়ে, যা দেওয়ার দিয়ে ক্ষমতায় থেকেছে। আসুন, শুধু জনগণ নয়, সকল রাজনৈতিক দলের এখানেই বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে ভবিষ্যতে ভালো সুস্থ রাজনীতি করার জন্য, দেশের মঙ্গলের জন্য। ধন্যবাদ।